দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু মাধ্যমিকে এসেছে। তাহলে একটা কোশ্চেন মাধ্যমিকে কতবার এসেছে তোমরা দেখে নাও। তাহলে এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু আজকে তোমাদের ভিডিওর টপিক। চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট। হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 10-এর প্রশ্নবিচিত্র 2026-এর ভলিউম 2 থেকে ফিজিক্যাল সায়েন্সের ধাতুবিদ্যার চ্যাপ্টার সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো মাধ্যমিকে এসেছে বিগত সালগুলিতে এবং এবছরও তোমাদের আসবে। অর্থাৎ 2026-এ মাধ্যমিকে ধাতুবিদ্যার চ্যাপ্টার থেকে যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলি নিয়ে তোমাদের ভিডিও বানাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। চলো এই পেজ নম্বর 846টা খোলো। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, জিঙ্ক অক্সাইড থেকে কীভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়, বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। মাধ্যমিক 17 সালের কোশ্চেন এটা। উত্তরগুলো কিন্তু আমি তোমাদের খুব সংক্ষেপে এবং সুন্দর ভাষায় বলে দিচ্ছি, তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। সহজে উত্তর করে দিচ্ছি কিন্তু। 1300 ডিগ্রি সি থেকে 1400 ডিগ্রি সি উষ্ণতায় জিঙ্ক অক্সাইডের সঙ্গে কোক চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করলে জিঙ্ক অক্সাইড কোক দ্বারা বিজারিত হয়ে ধাতব জিঙ্কে পরিণত হয়। বিক্রিয়াটা দেখে নাও। ZnO প্লাস সি ZN প্লাস CO। দেখো 2 নম্বরের কোশ্চেনগুলো মাধ্যমিকে কতবার এসেছে দেখতেই পাচ্ছ। প্রদত্ত ধাতুগুলির প্রত্যেকটির একটি করে আকরিকের নাম ও সংকেত। প্রথমে জিঙ্ক আছে, আয়রন আছে, অ্যালুমিনিয়াম আছে, কপার আছে। দেখে নেব। দেখো জিঙ্কের আকরিকের নাম হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, এটা হচ্ছে ZN এর সংকেত। আর আয়রন হচ্ছে রেড হেমাটাইট Fe2O3। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম বক্সাইট Al2O3 কমা দিয়ে 2H2O। আর কপারে হচ্ছে কপার গ্লান্স Cu2S। 3 কোশ্চেন, কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হবে। এটা মাধ্যমিক 17 সালের কোশ্চেন। দেখো কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে জিঙ্ক কপার সালফেট থেকে কপারকে অধক্ষিপ্ত করে ও নিজে জিঙ্ক সালফেটের তৈরি করে। দেখে নাও CuSO4 প্লাস ZN থেকে ZnSO4 প্লাস Cu। তাই কপার সালফেট দ্রবণ জিঙ্কের পাত্রে রাখা যায় না। এটাও একটা কোশ্চেন দিয়েছে যে কপার সালফেট দ্রবণটাকে জিঙ্কের পাত্রে রাখা যায় না কেন। একই উত্তর হবে। এর পরের কোশ্চেন দেখে নেব। দেখো এখানে দিয়েছে যে কোশ্চেনটার অ্যান্সার আমি তোমাদের বললাম, যেটা মাধ্যমিক 3-এ এসেছিল। এরপর দেখো এখানে দিয়েছে থার্মিট পদ্ধতির একটি ব্যবহারিক প্রয়োগ লিখতে বলেছে। তার আগে আমি জেনে নেব যে থার্মিট পদ্ধতিটা কী। দেখে নাও, ফেরিক অক্সাইড ও অ্যালুমিনিয়াম চূর্ণের 3:1 অনুপাতের মিশ্রণকে ফায়ার ক্লে নির্মিত বিশেষ ধরনের পাত্রে নিয়ে তার উপর ম্যাগনেসিয়াম গুঁড়ো, বেরিয়াম অক্সাইড এবং পটাশিয়াম ক্লোরাইডের মিশ্রণ রেখে ম্যাগনেসিয়াম ফিতার সাহায্যে আগুন ধরানো হয়। এর ফলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং উচ্চ উষ্ণতা, যেখানে 2000 ডিগ্রি সি উষ্ণতা সৃষ্টি হচ্ছে। এই উচ্চ উষ্ণতায় Fe2O3 অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে গলিত আয়রনে পরিণত হয়। গলিত আয়রন পাত্রের তলদেশে ছিদ্র দিয়ে বেরিয়ে আসে গলিত আয়রনটা। দেখে নাও Fe2O3 থেকে 2Al, যে 2000 ডিগ্রি সি উষ্ণতায়, আর সেখান থেকে Fe গলিত অবস্থায় পাওয়া যাচ্ছে, আর বাকি Al2O3 প্লাস হচ্ছে প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে রেল লাইনের যে ফাট আছে, রেল লাইনের ফাট জোড়া দিতে ব্যবহার করা হয়। এর পরের যে কোশ্চেনটা দিয়েছে দেখো, মাছেরটা আম্লিক খাদ্য অ্যালুমিনিয়াম পাত্রে রাখা উচিত নয় কেন। মাধ্যমিক 23 সালে এসেছিল। দেখে নাও, অ্যালুমিনিয়ামের পাত্রে আম্লিক খাদ্য রাখলে, যে অ্যালুমিনিয়ামের পাত্রে যদি আম্লিক খাদ্য রাখা হয়, আম্লিক খাদ্যে সাধারণত জৈব অ্যাসিড থাকে। তাহলে প্রথম লাইন লিখবে আম্লিক খাদ্যে জৈব অ্যাসিড উপস্থিত। তারপর লাইন লিখবে অ্যালুমিনিয়াম পাত্রে আম্লিক খাদ্য রাখলে জৈব অ্যাসিডগুলি অ্যালুমিনিয়ামের সঙ্গে ধীরে ধীরে বিক্রিয়া করে এবং অ্যালুমিনিয়াম গঠিত লবণ তৈরি করে। দেখে নাও বিক্রিয়াটা। এরপর খুব সহজ একটা কোশ্চেন তোমাদের দিয়েছে, লোহার মরচে পড়া প্রতিরোধের 2টি উপায় লিখতে বলেছে। 1 নম্বর লিখবে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, যেটাকে আমরা গ্যালভানাইজেশন বলি, অর্থাৎ তড়িৎ লেপন পদ্ধতি। তাহলে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে আমরা বলি গ্যালভানাইজেশন। অর্থাৎ প্রথমে লোহার মরচে নিবারণের জন্য 1 নম্বর হচ্ছে জিঙ্কের প্রলেপ দেওয়া হবে, আর 2 নম্বর হচ্ছে লোহার উপর আলকাতরার প্রলেপ দেওয়া হবে। এরপর চলে আসবো 12 কোশ্চেনে। দেখো এখানে দিয়েছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন পদার্থ বিক্রিয়াটি কোন তড়িৎ দ্বারা ঘটে। বিক্রিয়াটা দেখে নাও। বিক্রিয়াটি জারণ না বিজারণ, যুক্তিসহ উত্তর দিতে বলেছে। দেখো যেহেতু Mn2+ হচ্ছে ক্যাটায়ন, তাহলে Mn2+ যদি ক্যাটায়ন হয়, ক্যাটায়ন কোথায় যায়, ক্যাথোডে যাবে, তাই এটা ক্যাথোড বিক্রিয়া হবে। ক্যাথোড বিক্রিয়া কী হচ্ছে, Mn2+ থেকে প্লাসের সাথে n সংখ্যক ইলেকট্রন যুক্ত হয়ে Mn ধাতু তৈরি করছে। তাহলে এটা M ধাতু তৈরি করছে, যেহেতু এটা n সংখ্যক পজিটিভ আয়ন ছিল, n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে M ধাতু তৈরি করছে। এখানে Mn+ ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে, M ধাতুতে পরিণত হয়, অর্থাৎ এখানে বিজারণ করছে, যেহেতু ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ।
এরপর চলে আসবো, দেখো 13 নম্বরের কোশ্চেনটা। এগুলো কিন্তু বারবার আসছে না। প্রদত্ত ধাতুগুলির একটি করে ব্যবহার লিখতে বলেছে। অ্যালুমিনিয়াম আর কপারের ব্যবহারটা দেখে নেব। অ্যালুমিনিয়ামের ব্যবহার হচ্ছে মোটর গাড়ির বিমানের কাঠামো তৈরি করতে, অর্থাৎ অ্যালুমিনিয়ামের একটা ধাতু সংকরের নাম কি? ডুরালামিন, যেটা মোটর গাড়ি ও বিমানের কাঠামো তৈরি করে। আর কপারের ব্যবহার হচ্ছে ঘণ্টা, মূর্তি ইত্যাদি তৈরি করতে। এরপর 17 কোশ্চেনটা দেখবে কি দিয়েছে, যে অ্যালুমিনিয়াম একটি ধাতু সংকরের নাম লেখো, এর একটি ব্যবহার লেখো। তার আগে একটা কোশ্চেন ছিল কিন্তু, লোহার জিনিসের উপর দস্তার প্রলেপদের উদ্দেশ্য না। 1 নম্বর হচ্ছে লোহাকে মরিচার হাত থেকে রক্ষা করা, 2 নম্বর হচ্ছে লোহার সৌন্দর্য বৃদ্ধি করা, লোহার স্থায়িত্ব বৃদ্ধি করা। এই 3টে উত্তর লিখে দেবে। 1 নম্বর হচ্ছে লোহারকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য, 2 নম্বর লোহার সৌন্দর্য বৃদ্ধির জন্য, আর লোহার স্থায়িত্ব বাড়ানোর জন্য। 17 যে কোশ্চেনটা আছে, দুবার এসেছে মাধ্যমিকে। এর উত্তরটা তোমরা আগেই দেখে নিয়েছো। অ্যালুমিনিয়াম একটি ধাতু সংকরের নাম হচ্ছে ডুরালামিন, যেটা হচ্ছে বিমান ও মোটর গাড়ি কাঠামো তৈরিতে ব্যবহার হয়। এরপর যে কোশ্চেনটা দিয়েছে সেটা পরের পেজে আছে, দেখে নেব। দেখো দিয়েছে 23টা, জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা হয় কেন? দেখো নেক্সট যে কোশ্চেনগুলো আছে, এরপর পার্ট 2 ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে হাজির হব। জিঙ্ক ব্লেন্ড প্রকৃতি থেকে সহজে তোলা হয়, যা জিঙ্কের একটি খনিজ। আবার জিঙ্ক ব্লেন্ড থেকে সহজে ও সুলভে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়, তাই এটি জিঙ্কের আকরিক। তাই জিঙ্ক ব্লেন্ড হলো জিঙ্কের খনিজ এবং আকরিক উভয়ই। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।